এই যে মহিলা, দেশ কোথায় গোপালী? সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যেদিন সবাই বরবাদ করে দেবো। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। এক যুগেরও বেশি সময় আগে অবরুদ্ধ এক নেত্রীর এই আর্তনাদ আর ক্ষোভের কথা মনে আছে আপনাদের? সেদিনের সেই ক্ষুব্ধ নেত্রী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আর যার দিকে আঙুল তুলে তিনি কথাগুলো বলছিলেন, তিনি ছিলেন তৎকালীন এক অহংকারী পুলিশ কর্মকর্তা। সেদিন ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে যারা একজন সাবেক প্রধানমন্ত্রীর সাথে চরম অধ্যত্বপূর্ণ আচরণ করেছিলেন, তাদের আজ কি পরিণতি হয়েছে? প্রকৃতির বিচার যে কত নিখুঁত, তার কর্মের ফল যে কাউকেই সহজে ছাড়ে না, তার সবচেয়ে বড় প্রমাণ আজ দেশের চোখের সামনে। সময়ের চাকা ঘোরে, আর সেই ঘূর্ণনে একসময় যারা ধরাকে সরা জ্ঞান করতেন, যাদের ইশারায় দেশের আইন উঠত আর বসত, আজ তাদেরই জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। চরম অপমান আর লাঞ্ছনার শিকার হয়ে হারাতে হচ্ছে সাধের চাকরি। কেউ পালাচ্ছেন, কেউ বা বন্দী হচ্ছেন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। ক্ষমতার পালা বদলে আজ কিভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে সেই দম্ভের সাম্রাজ্য, আর কারা কারা পাচ্ছেন তাদের অতীত কর্মের চরম শাস্তি। চলুন আজ সে অজানা আর রোমাঞ্চকর ইতিহাসের পাতা উল্টে দেখি। 2013 সালের শেষ দিক, দেশ জুড়ে একতরফা ও প্রশ্নবিদ্ধ নির্বাচনের দামামা বাজছে। গণতন্ত্র রক্ষার শেষ চেষ্টা হিসেবে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ডাক দিলেন মার্চ ফর ডেমোক্রেসি বা ঢাকা অভিমুখে অভিযাত্রার। লক্ষ্য ছিল 29 ডিসেম্বর সারা দেশ থেকে লাখো মানুষকে ঢাকায় জড়ো করে তৎকালীন সরকারের উপর চাপ সৃষ্টি করা। কিন্তু সেই কর্মসূচি যে কোনো মূল্যে রুখে দিতে মরিয়া হয়ে ওঠে সরকার, আর এই কাজে তারা রাজনৈতিক দলের মতো ব্যবহার করে পুলিশ বাহিনীকে। গণতন্ত্রের সেই কণ্ঠ রোধ করতে সেদিন রচিত হয়েছিল এক জঘন্য নাটক। বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজাকে পরিণত করা হয় এক ভয়ঙ্কর কারাগারে। 5 জানুয়ারি 2014 সালের নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলীয় নেত্রীকে সম্পূর্ণ অবরুদ্ধ করে রাখতে সেদিন ব্যবহার করা হয়েছিল বালু ভর্তি ট্রাক। একটি বা দুটি নয়, পুরো 5টি বালু ভর্তি বিশাল ট্রাক বিভিন্ন কায়দায় আড়াআড়ি করে দাঁড় করিয়ে আটকে দেয়া হয় ফিরোজার প্রবেশপথ। এই সুদূর প্রসারী ষড়যন্ত্রের মূল মাস্টারমাইন্ড ছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ। তিনি খুব ভালো করেই জানতেন, খালেদা জিয়া যদি সেদিন একবার রাস্তায় নামতে পারেন, তবে জনতার যে ঢল নামবে তাতে একতরফা নির্বাচন কোনোভাবেই সম্ভব হবে না। তাই বেনজির আহমেদের নির্দেশে এবং উপ কমিশনার খন্দকার লুৎফুল কবির, এডিসি আয়েশা সিদ্দিকা, এসি শামসুন নাহারের মতো অতি উৎসাহী পুলিশ কর্মকর্তাদের সরাসরি অংশগ্রহণে সেদিন খালেদা জিয়াকে গৃহবন্দী করা হয়। পরদিন সকালে সেই অবরুদ্ধ অবস্থা ভেঙে বেগম জিয়া যখন নিজের গাড়ি নিয়ে বের হওয়ার চেষ্টা করেন, তখনই ঘটে সেই বহুল আলোচিত ঘটনা। বাসার গেটের সামনে চরম ঔদ্ধত্য নিয়ে তার গাড়ির সামনে বাধা হয়ে দাঁড়ান তৎকালীন এডিসি আয়েশা সিদ্দিকা। অন্যদিকে আরেক পুলিশ কর্মকর্তা এসি শামসুন নাহার তার অধীনস্থ পুলিশ সদস্যদের ধমক দিয়ে বলছিলেন, শক্ত দেয়াল তৈরি করেন, ম্যাডাম যেন কোনোভাবেই বের হতে না পারে। সরাসরি খালেদা জিয়ার মুখের উপর তিনি বলেছিলেন, সব পথ বন্ধ, তাকে ভেতরেই থাকতে হবে। দীর্ঘ আপোষহীন রাজনৈতিক জীবনে বেগম জিয়াকে সেদিন যতটা মানসিক কষ্ট দেয়া হয়েছিল তা আর কখনো দেখা যায়নি। ক্ষোভে ফেটে পড়ে তিনি সেদিন পুলিশ কর্মকর্তাদের বলেছিলেন, আপনারা আমার বাসার ভেতরে কেন ঢুকে গিয়েছেন? দেশ কোথায় গোপালী? একজন সাবেক প্রধানমন্ত্রীর সাথে এমন অমানবিক আচরণ, এমন বেয়াদবি আর শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ডের পুরস্কার সেদিন তারা হাতে হাতেই পেয়েছিলেন। তৎকালীন সরকার তাদেরকে পুরস্কৃত করতে একটুও কার্পণ্য করেনি। বেনজির আহমেদ ক্ষমতার অপব্যবহার করে র্যাব প্রধান এবং পরবর্তীতে পুলিশের সর্বোচ্চ পদ আইজিপি হয়েছিলেন। গড়ে তুলেছিলেন হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড়। আজ তিনি দুর্নীতির দায়ে দেশান্তরী। অন্যদিকে সেদিন খালেদা জিয়ার সাথে অধ্যত্ত দেখানো শামসুন নাহার রাতারাতি সরকারের গুড বুকে চলে যান। পুরস্কার হিসেবে তিনি চাঁদপুর এবং গাজীপুরের মতো গুরুত্বপূর্ণ জেলার এসপি বা পুলিশ সুপারের দায়িত্ব পান। দাপটের সাথে চাকরি জীবন পার করে তিনি অতিরিক্ত ডিআইজি পদেও পদোন্নতি লাভ করেন। একইভাবে এডিসি আয়েশা সিদ্দিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলার এসপি বানানো হয়। পরবর্তীতে তিনিও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পান। খন্দকার লুৎফুল কবিরকে পুরস্কৃত করে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার বানানো হয় এবং পরে অতিরিক্ত আইজিপি করা হয়। কিন্তু ক্ষমতার দম্ভ যে চিরস্থায়ী নয় তা তারা ভুলে গিয়েছিলেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর আজ সেই দাপুটে কর্মকর্তাদের কপালে জুটেছে চরম অপমান। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক কড়া নির্দেশনার মাধ্যমে পুলিশের 33 জন উচ্চপদস্থ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
যে ক্ষমতার পদমর্যাদার অহংকারে তারা ধরাকে সরাজ্ঞান করতেন, সেই পুলিশের চাকরি থেকেই তাদের ঘাড় ধরে বের করে দেয়া হয়েছে। এই বাধ্যতামূলক অবসরের তালিকায় রয়েছেন খন্দকার লুৎফুল কবির এবং সেই শামসুন নাহার। এছাড়াও রয়েছেন 14 জন ডিআইজি, 18 জন অতিরিক্ত ডিআইজি এবং একজন পুলিশ সুপার। এদের অতীত ঘাঁটলে দেখা যায় এরা প্রায় সবাই 2018 সালের চরম বিতর্কিত রাতের ভোটের নির্বাচনে বিভিন্ন জেলার এসপি বা মহানগর পুলিশের ডিসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। রাতের অন্ধকারে ভোট বাক্স ভরার সেই মাস্টার প্ল্যান বাস্তবায়নে এদের ভূমিকাটাই ছিল সবচেয়ে বেশি। বিরোধী দলের নেতাকর্মীদের উপর দমন পীড়ন চালিয়ে ভোটের মাঠ পুরোপুরি ফাঁকা করে দিয়েছিলেন তারা। আর সেই পাতানো নির্বাচন উপহার দেওয়ার বিনিময়ে তারা পেয়েছিলেন নগদ পুরস্কার, প্রমোশন আর ক্ষমতার দাপট। এই চাকরি হারানো কর্মকর্তাদের অনেকেই ছাত্র জীবনে ছিলেন বিশ্ববিদ্যালয়ের দাপুটে ছাত্রনেতা। নিজেদের আসল রাজনৈতিক পরিচয় লুকিয়ে তারা চাকরিতে যোগ দিয়েছিলেন, কিন্তু যখনই তাদের পছন্দের সরকার ক্ষমতায় পোক্ত হলো তখন থেকেই তারা নিজেদের আসল রূপ দেখাতে শুরু করেন। তারা ভুলে গিয়েছিলেন যে তারা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ক্যাডার নন। এই তালিকায় থাকা আরেক আলোচিত নাম ডিআইজি মোল্লা নজরুল ইসলাম। ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় পদে রাজনীতি করা এই কর্মকর্তা কর্মজীবনে কতটা বেপরোয়া ছিলেন তার প্রমাণ মেলে নানা ঘটনায়। 2013 সালে ডিএমপি ডিবিতে ডিসি থাকাকালীন তার বিরুদ্ধে এক ব্যবসায়ীকে আটকে রেখে জোর করে ব্যাংকের হিসাব থেকে 1 কোটি টাকা ঘুষ নেয়ার অভিযোগ উঠেছিল। এখানেই শেষ নয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার পদে বসার জন্য তিনি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তার চক্রকে গুনে গুনে 5 কোটি টাকা ঘুষ দিয়েছিলেন। বস্তায় করে নগদ টাকা এবং চেকের মাধ্যমে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ফার্মগেটের বাসায় সেই টাকা পৌঁছে দেওয়া হয়েছিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এই চরম দুর্নীতিবাজ কর্মকর্তা এখন গ্রেফতার হয়ে কারাবন্দী অবস্থায় কারাগারে আছেন। আরেক কীর্তিমানের নাম শ্যামল কুমার নাথ। কক্সবাজারের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনের সময় সেখানে এক নজিরবিহীন ঘটনা ঘটেছিল। স্বয়ং পুলিশ সদস্যরাই সরাসরি ইয়াবা চোরা কারবারের সাথে জড়িয়ে পড়েছিলেন। এসপি হিসেবে তার চরম গাফিলতি এবং টাকার প্রতি লোভের কারণেই পুরো কক্সবাজার তখন মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। আজ তাকেও পুলিশ বাহিনীর পোশাক চিরতরে খুলে ফেলতে হয়েছে। তালিকায় আছেন অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন খান, যার সরাসরি নির্দেশে একসময় ব্রাহ্মণবাড়িয়া পুরো জেলা আতঙ্কের নগরীতে পরিণত হয়েছিল। আর 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এই একই কর্মকর্তা মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছিলেন আন্দোলনকারীদের উপর সবচেয়ে কঠোর বল প্রয়োগ করে গুলি চালানোর জন্য। মজার বিষয় হলো, একটি নির্দিষ্ট জেলা চাঁদপুরের প্রায় 3 জন প্রাক্তন পুলিশ সুপার একসাথে বাধ্যতামূলক অবসরে গেছেন। শামসুন নাহার ছাড়াও চাঁদপুরের আরেক প্রাক্তন অতিরিক্ত এসপি এটিএম মোজাহিদুল ইসলামকেও একইভাবে অবসরে পাঠানো হয়েছে। অর্থাৎ একটা সময় যারা নির্দিষ্ট জেলার একচ্ছত্র অধিপতি ছিলেন, আজ তারা সবাই একসাথে ক্ষমতার স্বাদ থেকে বঞ্চিত। এখন যখন তাদের এই করুণ পরিণতি নিয়ে প্রশ্ন করা হয় তখন অনেকেই সাফাই গাওয়ার চেষ্টা করেন। তারা বলেন সরকারের নির্দেশে তারা শুধু চেইন অফ কমান্ড মেনেছেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ পালন করা ছাড়া তাদের নাকি কোনো উপায় ছিল না। কিন্তু দেশের সাধারণ মানুষের মনে আজ একটাই প্রশ্ন, চেইন অফ কমান্ড মানার নামে কি নিরীহ মানুষের উপর অমানবিকতা চালানো, রাজনৈতিক দলের ক্যাডারের মতো বিরোধী দলীয় নেত্রীর সাথে চরম বেয়াদবি করা কিংবা কোটি কোটি টাকা ঘুষ বাণিজ্য করা জায়েজ হয়ে যায়? তারা কি আসলেই শুধু হুকুমের দাস ছিলেন, নাকি নিজেদের পকেট ভারী করা আর দ্রুত প্রমোশনের লোভে স্বেচ্ছায় এই জঘন্য অপরাধগুলো করছিলেন? পুরো এই বিষয়টি নিয়ে আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেশের রাজনীতি, প্রশাসন এবং ক্ষমতার অন্দরমহলের এমন সব এক্সক্লুসিভ খবরের সত্য এবং বস্তুনিষ্ঠ বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। ভালো থাকবেন, সত্য ন্যায়ের পক্ষে থাকবেন। আল্লাহ হাফেজ।